ওয়ানো রেখা দেখছি, মানে যৌদের দেশ, ওয়ানো রেখা দেখছি, ওয়া বলাইতে পারতেছে। কুত্তার মতন নির্মাণ করছে, কুত্তার মতন সরালিক মানুষ নাই। আর কি দেখুম এটা, আপনারা তো মাইলে বেটি কতখান বাই আছে, প্রমাণ আছে। সরাইল মানুষ নাই, কুত্তার মতন সকলই চাই দিছি। একটা লোকে আওয়াজ না, কুত্তার মতন হয়ে দিচ্ছে। কিভাবে সরে গেলেন গাড়ি থেকে, কিভাবে সরলেন? কি করুম, নজিরবিহীন মরার মতন হার দিছি। রাগ 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 মরার মতন হার দিছি, কিছু কইবার নাই। গাই দিছে বড় সাইডে কুস্তা দিয়ে আছে ওদের, ওয়ানো রেখা করতেছে আমার। প্রশাসন কি করলো তখন? প্রশাসন কই, প্রশাসন আছে দেশ, এই দেশ প্রশাসন আছে। জনপ্রিয় একজন নেতাকে এভাবে মারলো, প্রশাসন কোন দায়িত্ব ছিল না? আল্লাহ কই দেখতো, আমি জানো প্রশাসনকে বুক করলে এই দেশ করছি এটা। হ্যালো হ্যালো কইরা দেশ করে নাইলে এই দশাও করে। আমি সংগ্রামী, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি মানে এই দর্শন গঠনই দিই না। উপজেলা চেয়ারম্যান রফিকুদ্দিন ঠাকুর, এটার জন্য আমাদের এমপি মহোদয় ওনার প্রতি ক্ষোভ ছিল এবং ক্ষোভের বহিঃপ্রকাশ 1 বছর পর্যন্ত ছিল। তারপরে উনি আবার ম্যানেজ করতে পারেন, উনি ম্যানেজ করে নিচ্ছে। তার একটা ভাষ্য ছিল যে হ্যাজেক লাইটের নিচে ওই মোমবাতির কোনো দাম নাই, যার জন্য তারা নিজেরাই লুটপাট করত এবং দুর্নীতির সাথে জড়িত থাকার জন্য ইকবাল আজাদ, আবার ইকবাল আজাদের সঙ্গী ভঙ্গি তাদেরকে দূরে ঠেলে রাখতো আর কি। এটার প্রতিবাদ করাতে আজকে এই ইকবাল আজাদের এই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে আর কি। পরিকল্পনা হয়েছিল থানা কম্পাউন্ডের কাছে বা থানা কম্পাউন্ডে? থানা কম্পাউন্ডের কাছে থানাতেই তাদের গোপন বৈঠক হইতো, ওসি সাহেবের মাধ্যমে গোপন বৈঠকটা হইতো। তারা 4 জন সম্মিলিত, ওসি গিয়াসুদ্দিনের এই ইয়েতে বসেই, অফিসে বসেই তারা পরিকল্পিতভাবে এগুলা পরিকল্পনা করত। যেদিন ঘটনা ঘটছে ওই দিন এই রফিকুদ্দিন ঠাকুর, হালিম ভাই, তারপরে আপনার মাহফুজ আলী এবং জব্বর চেয়ারম্যান একসাথে মিটিং করে আসছে গিয়াসুদ্দিন এখানে। এর মধ্যে এত বড় ঘটনা ঘটছে, কোনো পুলিশের কোনো প্রতিক্রিয়া নাই, কোনো ধরনের কোনো উপস্থিতি ছিল না। প্রথমে ধাপ ধাপ করে গাড়ির মধ্যে আমার খুব ঘাই শুরু করছে, আর আমি গাড়ির পিছনে বসাছিলাম, পিছনের দিক দিয়ে গাড়ির দিক দিয়ে রাখছে আর কি। আমি বেরোতে গেলাম, আমার খুব ছোট করলো, গায়ে মারলো। আমার ভাই আমার বললো তুই তোকে মেরে ফেলবে, আমার বলতে তুই চলে যা, তোকে মেরে ফেলবে। এরপরে এরা বলে কি নিশ্চিত হয়ে দেখো সে মরছে কিনা। তারপরে আমার ভাই সবাই নেমে ঝাড়া মাইরা একজনের কাছে একটা বললাম টান দিয়ে নিয়ে, সে বললাম বাড়ির শুরু করছে চতুর্দিকে, চতুর্দিকে সেরে গেছে। পরে দৌড় শুরু করছে, দৌড় শুরু করার পরে আমরা পিছন দিকে বললাম মারা শুরু করে। আবার যারা ধরে বলে ভাই আমি শেষ। স্থানীয় ভাবে এখানে একটা মহড়া হয়েছিল আগের দিন, স্থানীয় পুলিশ প্রশাসন জানতেন, থানা পুলিশ জানতেন, তারা কি কোনো সহযোগিতা করেছিল? আমি বলি যে আগের দিন রাত্রে বেলায় তারা আমাদের একটা মিষ্টির দোকান আছে, ওটাতে যা ভাঙচুর করছে। তা আমার ভাই বলছে যে এখন যদি আমাদের ছেলে ফেলে যায় নির্ঘাত একটা সংঘাত হবে। তারপরে সারাটা দিন সরল বাজারে তারা কুচ বল্লম নিয়ে মহড়া দিছে। আমার ভাই কিছুদিন আগে একটা ডিক্লেয়ার দিছিল যে এই 4 বছরে যে হারে আপনার এই চাল, তারপরে টিয়ার কাবিখানিয়া যে হারে দুর্নীতি চলতেছে, আমাদের আওয়ামী লীগের কোনো অবস্থান থাকতেছে না, দলের খুব দুর্নাম হয়ে যাচ্ছে। এমত অবস্থায় এই বছরে যে টিয়ার বা কাবিখা আছে, এটা কোনোভাবে আমরা দুর্নীতি হইতে দেব না। আমার ভাই সবসময় বলছে যদি তোমরা এই রাজনীতি করো তাহলে যারা এগুলো করে তাদের সাথে চাও, আমার সাথে থাকতে হলে ফেয়ার রাজনীতিতে আসো, জনগণ তোমাদের সম্মান দিবে। এখানে অন্য কোনো লোক আসতে পারতো না এবং তাদের কাজের বিরুদ্ধে আমাদের এখানে লোকাল সাংবাদিকরা অনেক পত্রিকাতে নিউজ করছে। নিউজ করার পরে ওনাদের উপরে বিরাট আকার হয়রানি হয়েছে, ওনাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ওনাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। থানা পুলিশরা সাংবাদিকদের সম্বন্ধে মন্তব্য করতেন যারা আজে বাজে নিউজ করে। আসলে ওনারা আগে জনগণের জিনিসটা তুলে ধরতে চাইছিল। তৃণমূল পর্যায়ে ওনারা কাজ করে যেটুকু পাইছে পত্রিকাতে নিউজ করছে। কেন নিউজ করলো এমন অনেক সাংবাদিকরে ফোন করার পর্যন্ত এখানে যে নগর বাউল যে দোকানটা, ওইটার মধ্যে তো সবাই বসা, তখন পরিকল্পিত ভাবে এরা বসে আছেন এখানে, আর মানে অনেক লোক এই জায়গার মধ্যে বসা। তখন এই দিকটার থেকে হের দোকান থেকে বললাম নিয়ে একটা রাতে 2 টাকা করে বললাম, এবং আরেকজনের রাতে 2 টাকা দাও। যে নগর বাউল যে দোকানটা, ওইটার সামনে ইকবাল ভাইয়ের গাড়িটা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মাহফুজ করে একটা ছেলে, আমি বলছি যে মাহফুজ আমরা নিয়ে আইসি, আমরা তার যান বাঁচাইতে পারবো না, দেখো কি অবস্থা বললাম লিয়ে আইতেছে। তখন মাহফুজে বলছে তুমি দাঁড়াও, আমিও আইতেছি। গাড়িটা লইয়া আইতে তখন এই জায়গার মধ্যে 3 জন, প্রায় 10-12 জন লোক 2 টাকা করে বললাম একটা হাতে, গাড়ির ভিতরে 10টা 12টা বললাম একসাথে ঢুকাইছে। আপনি সবাইকে চিনতে পারছিলেন ওই সময়?
হ্যামলেট লাগানো অবস্থা আমি 2-3 জনের যারা চিনছি, তা একজনের নাম হইছে বাবু, আরেকজনের নাম হইছে সুহেল, আরেকজন মুমিন মিয়ার ছেলে ইমন। এরা 3 জন ঘটনাস্থলে গাড়ির মধ্যে গাওয়াইছে এবং ভাঙছে। আমি জন্ম দেখি আমার হাজবেন্ড মেরে গেল। আইরল মিটিং আছেন, মিটিং থেকে আইবার পথে 10-15 জন সাথে আসেন, তো ফায়ার করে ব্রাহ্মণবাড়িয়া সদরে নিল। ছেলে যেমন উপকার করে শেষ হয়েছে, চেয়ারম্যান নিজের টাকা পয়সা দিয়া রাস্তাঘাট করছে, জনদরদি আছে, এই কারণে নিজের পয়সা খরচ করে চেয়ারম্যানই করছে। হ্যাঁ, আমার বাবা তো কোর বিন্দু মাত্র একটা করা কথা একদিন করে করে কইছে। রে আমার মনে রেখে নিল রে। আমি তখন টরন্টো ছিলাম, টরন্টো ক্যানাডায়। সকাল 10টার দিকে দেখলাম সমানে আমার ফোন আসতেছে, ঘুমিয়েছিলাম, বাংলাদেশ থেকে ফোন আসছে। আমি একটু চিন্তিত হলাম, উঠে একটা ফোন যখন ধরলাম তখন দেখি আমার ছোট চাচা ফোন করে চিৎকার করে কাঁদতেছে। আমার আলমগীর ছোট চাচা, তার চিৎকার শুনে তো আমার মাথা ভেঙে পড়লো, কি হলো তো বুঝতে পারলাম না। উনি যখন বললো তুমি তাড়াতাড়ি চলে আসো, তখনই তো একটা আমি বুঝতে পারলাম। রায়সন ইউনিভার্সিটিতে পড়ি, ওখানে আমি স্টুডেন্ট ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। সব গুছিয়ে এনে আমি 1 মাস ছুটি নিলাম, বাবাকে দেখতে যাব, পরিবারকে দেখবো। খুব খুশি হয়ে আমাকে 2 দিন আগে টিকিটের টাকাটা পাঠালো। আমি বললাম আমি কাজ করি, আমি এবার টিকিটটা কিনে। বললো না বাবা, তোকে অনেকদিন দেখি এটা, টাকাটা আমি দেই। কি মনে করে শুক্রবারে আমার টিকিটটা কেনার কথা, কেন জানি টিকিটটা কিনা হয় নাই। ওই দোকানে গিয়েও আমি ফিরে গেলাম। এই রবিবার শুনি যে এই টাকা দিয়ে যে আমার বাবাকে এইভাবে দেখতে আসতে হবে, এই চিন্তা আমি করি। মা যখন বাসায় আসলো, মার খুব অবস্থা খারাপ ছিল। তো আমি যখন মাকে জিজ্ঞেস করলাম, মা আমাকে বললো যে তোমার চাচা বলেছে তোমার বাবার অনেক খারাপ অবস্থা। আমি তখন বলি, মা তুমি এসব কি বলো, আমি বিশ্বাস করিনি। আবার চাচাকে ফোন দিয়েছি, চাচা শুধু কাঁদে, কিন্তু কেউ কিছু বলে না যে কি হয়েছে বাবার, বাবার কি অবস্থা, বাবা হসপিটালে কি অবস্থায় আছে, কেউ কিচ্ছু বলেনি। মানুষকে কত জিজ্ঞেস করেছি, কেউ কিচ্ছু বলে না। আমার বাবা কখনো এভাবে ভাবেনি। আব্বু ভাবতেন যে খারাপ কেউ হতে পারে না, খারাপ মানুষকে আব্বুর মনে হতো যে খারাপ মানুষকেও ভালো করা যাবে। আব্বু ভাবতেন আব্বুর কোনো শত্রু হতেই পারে না। বাবা দেশে গেলে দেখা যেত বাবা এত ব্যস্ত থাকতো, আমাদের সাথে হয়তো সারাদিনে কথা হতো না। সুষ্ঠু বিচার চাই, আর সরলের ইতিহাসে যেন এরকম ঘটনা না ঘটে। আজকে আমার হয়েছে, কালকে আরেকজনের হবে। ওরা আমার শ্বশুরকেও একইভাবে মেরেছে। কেউ কেউ বলেছেন খুনিদের যে ওর বাবাকে আমরা যেভাবে মেরেছি তার ছেলেকেও আমরা এইভাবেই মারবো। তখন আমার শ্বশুরের বিচার হতো, ওরা ভয় পেত, তাহলে আজকে আর এটার পুনরাবৃত্তি হয় না। আজকে আমার হাজবেন্ড বেঁচে যায়। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন বলেই সরলে মানুষের জন্য জীবন দিয়ে গেল। সরলে মানুষকে ভালোবাসতেন, প্রচন্ড ভালোবাসতেন। সংসার কখনো চিন্তা করেনি, ফ্যামিলির কথা কখনোই চিন্তা করেনি।